নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের ক্লাস 7 এর 4th চ্যাপ্টার বা সপ্তম শ্রেণীর 4th অধ্যায়ের বিষয়বস্তু একজন উল্লেখযোগ্য সুলতান, দিল্লির একজন উল্লেখযোগ্য সুলতানের সম্পর্কে আলোচনা করব। তিনি হলেন মোহাম্মদ বিন তুগলক। তিনি হলেন মোহাম্মদ বিন তুগলক, যাকে নিয়ে ইতিহাসে প্রচুর আলোচনা আছে। মানে দিল্লির সুলতানি যুগের ইতিহাসে প্রচুর আলোচনা, প্রচুর সমালোচনা। তিনি একটা বিতর্কিত চরিত্র, মানে একটা কন্ট্রোভার্সি ক্যারেক্টার, মানে তাকে নিয়ে প্রচুর ডিসকাশন আছে। এবং এই যে তিনি একটা বিতর্কিত চরিত্র, তার সম্পর্কে আলোচনা করার আগে, মোহাম্মদ বিন তুগলকের সম্পর্কে আলোচনা করার আগে আমি একটু পুরনো কথা বলে নিই। যে আমি আগের দিন যে ভিডিওতে তোমাদের বলেছি আরেকজন উল্লেখযোগ্য সুলতান, তিনি কে? আলাউদ্দিন খলজি। মনে পড়ছে? যারা দেখোনি তারা আমার চ্যানেলে সার্চ করে নিও, পেয়ে যাবে। তো সেই আলাউদ্দিন খলজি শাসনকাল আমি কতটা বলেছিলাম যে 1296 থেকে 1316, মানে 1296 থেকে 1316। তারপরে আরো 8 বছর ওই আলাউদ্দিন খলজির পরবর্তীকালে আরো 8 বছর ধরে কিন্তু খলজি বংশের সুলতানরাই দিল্লি শাসন করেছিল। তার মানে 14th শতাব্দীর প্রথম 20 বছর, 14th century ফার্স্ট 20 ইয়ার্স কিন্তু খলজিরাই দিল্লি শাসন করেছিল, দিল্লিকে রুল করেছিল। তারপরে খলজি বংশের কাছ থেকে ক্ষমতা দখল করেছিল কারা? তুগলক ডায়নেস্টি বা তুগলক বংশ। এবং এই তুগলক বংশের প্রতিষ্ঠা করে গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলক খলজিদেরকে সরিয়ে দিয়ে দিল্লির সুলতানি শাসন দখল করে, ক্যাপচার করে নেয়। এবং এই যে গিয়াসউদ্দিন তুগলক, যিনি তুগলক বংশের প্রতিষ্ঠাতা বা এস্টাবলিশ করেন, সেই গিয়াসউদ্দিন তুগলকের প্রথম ছেলে, মানে বড় সন্তান, তিনি ছিলেন কিন্তু মোহাম্মদ বিন তুগলক। তিনি ছিলেন মোহাম্মদ বিন তুগলক, উল্লেখযোগ্য সুলতান, ইম্পর্টেন্ট একজন সুলতান। তাকে নিয়েই আজকে ডিসকাস করব। এবার এই মোহাম্মদ বিন তুগলকের সম্পর্কে আমরা জানলাম কিভাবে? সবার সম্পর্কে তো জানতে গেলে আমাদের কারো না কারোর উপর নির্ভর করতে হয় ইতিহাসের উপাদান, ইতিহাসের সোর্স, হিস্ট্রির সোর্স। তো এক্ষেত্রে কি হয়েছে, ইতিহাসের উপাদান বা হিস্ট্রির সোর্স হিসাবে মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে একজন বিখ্যাত পর্যটক এসেছিলেন। তার নাম হচ্ছে ইবন বতুতা। ইবন বতুতা তিনি মোহাম্মদ বিন তুগলকের শাসনকালের সময় ভারতবর্ষে এসেছিলেন। তিনি কোথাকার লোক ছিলেন? তিনি উত্তর আফ্রিকার মরক্কো দেশের তানজিয়া শহরের অধিবাসী ছিলেন। মানে নর্থ আফ্রিকার মরক্কো কান্ট্রি তানজিয়া সিটি, সেখানকার সিটিজেন ছিলেন কে? এই ইবন বতুতা। তিনি মোহাম্মদ বিন তুগলকের সময় এসেছিলেন, ভারতকে ভ্রমণ করে গেছেন, ভারতে ঘুরে গেছেন এবং একটা বই লিখে গেছেন যাকে বলা হয় ভ্রমণ বিবরণী। ভ্রমণ বিবরণী লিখে গেছেন বা ট্রাভেল জার্নাল। তার নামটা কি? অল রিহোলা। অল রিহোলা। তাহলে তোমাদের এটা 1 নম্বরের প্রশ্ন আসে যে ইবন বতুতার লেখা ভ্রমণ বিবরণীর নাম কি? নাম হলো অল রিহোলা। তো সেই অল রিহোলা থেকেই আমরা কিন্তু মোহাম্মদ বিন তুগলকের সম্পর্কে অনেকটা বিষয় জানতে পারি। এবার আমি জানবো যে তিনি কেমন ছিলেন, মানে ওনার ভ্রমণ বিবরণী থেকে কি জেনেছি সেটাই আমি আলোচনা করব। আমরা কি জেনেছি? আসলে এই মোহাম্মদ বিন তুগলকের আসল নাম কি? মোহাম্মদ বিন তুগলকের পুরো নাম, আসল নাম বলবো না, পুরো নাম। সুলতানদের তো অনেক বড় বড় নাম থাকতো, তো এনার পুরো নাম ছিল সুলতান মোহাম্মদ আদিল বিন তুগলক শাহ। সুলতান মোহাম্মদ আদিল বিন তুগলক শাহ, যাকে আমরা মোহাম্মদ বিন তুগলক বলে ইতিহাসে জানি। এবার এই যে মোহাম্মদ বিন তুগলক, ইনি ছিলেন একজন বৈপরীত্যে ভরা নাটকীয় চরিত্র। বৈপরীত্যে ভরা নাটকীয় চরিত্র, মানে একটা কন্ট্রাস্টিং ড্রামাটিক ক্যারেক্টার। এবার এই বৈপরীত্য কেন বলা হয়েছে? মানে চরিত্রের মধ্যে, ওনার চরিত্রের মধ্যে অনেক বিপরীত ধর্মী কাজকর্ম, বিপরীত ধর্মী গুণাগুণ ছিল। একজন মানুষের চরিত্রে মানে এত বিপরীত ধর্মী গুণাগুণ থাকতে পারে এটা ভাবা যায় না, মানে ওনার ছিল। কিন্তু উনি একজন বিপরীত ধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ ছিলেন, অনেক রকম গুণাগুণ, সেটা আমি পরে আলোচনা করছি। তাই এই যে বিপরীত ধর্মী ছিলেন, তার জন্যই তাকে নাটকীয়, তার চরিত্রটাকে নাটকীয় বলা হচ্ছে, ড্রামাটিক ক্যারেক্টার বলা হচ্ছে। তা সেই বিপরীত ধর্মী চরিত্রগুলো কি কি? অপোজিট ক্যারেক্টার, মানে একই ক্যারেক্টারের মধ্যে বিভিন্ন অপোজিট গুণাগুণ রয়েছে। কি সেগুলো? তিনি একদিকে সুলতান হিসাবে তিনি একদিকে যেমন ছিলেন মহানুভব,
মহানুভব মানে মহান ছিলেন, ম্যাগনিনিমাস ছিলেন। আবার একদিকে মহানুভব ছিলেন, বিদ্বান ছিলেন, খুবই স্কলার মানে পণ্ডিত ব্যক্তি ছিলেন কিন্তু আর তার সঙ্গে দূরদৃষ্টি সম্পন্ন মানে ভিজিওনারি, মানে তিনি দূরেরটা দেখতে পেতেন, দূরেরটা কিন্তু অনেক আগে থেকে দেখে নিতে পারতেন, তাকে বলা হয় দূরদৃষ্টি সম্পন্ন বা ভিজিওনারি ছিলেন। আবার অন্যদিকে তিনি কিন্তু নিষ্ঠুর, বোকা, ব্যর্থ সুলতান ছিলেন। নিষ্ঠুর, ভীষণ ক্রুয়েল, খুবই বোকা ফুল একজন ফেলিওর সুলতান ছিলেন। মানে ভাবতে পারছো একটা চরিত্রের মধ্যে এতগুলো গুণাগুণ, একটা ক্যারেক্টারের মধ্যে এতগুলো অপোজিট গুণাগুণ কি করে থাকতে পারে। তাই জন্য তার এই সব মিলিয়ে ওনাকে কিন্তু পাগলা রাজা বলা হয়। এই কারণে তিনি ইতিহাসে পাগলা রাজা বা খামখেয়ালি রাজা নামে পরিচিত। পাগলা রাজা বা খামখেয়ালি রাজা মানে ম্যাড কিং বা ক্যাপ্রিসিয়াস কিং বলা হয় তাকে। কিন্তু কেন বলা হয় আমি সেটা পরে আলোচনা করছি। তো তার এই চরিত্রের মধ্যে এতগুলো গুণাগুণ থাকার জন্য, একটা চরিত্র এত রকমের বলে তাকে বলা হচ্ছে এটা নয়, তার কার্যকলাপের জন্য। কি সেই কার্যকলাপ? সেই কার্যকলাপ যে তিনি যে সমস্ত পাগলাটে কীর্তি করেছিলেন, নানা রকম পাগলাটে কীর্তি মানে যেগুলোকে বলা হচ্ছে ক্রেজি ডিডস, সেই পাগলাটে কীর্তিকলাপে যে করেছিলেন তার জন্যই ওনাকে এই নাম দেওয়া হয়েছে। এবং তার কাণ্ড কারখানাগুলোকে বলা হয় তুগলকি কাণ্ড। সেগুলোকে কি বলা হয়? তুগলকি কাণ্ড বা তুগলকি অ্যাক্ট। দেখবে আমরা বেশিরভাগ সময় বয়স্ক মানুষেরা হঠাৎ করে বলে, তোমরা ছোটরা যদি কোনো কিছু করে ফেলো, অদ্ভুত কিছু করে ফেলো, তখন বলে বাবা কি কাণ্ড করেছে দেখেছো। এই কাণ্ড মানে হচ্ছে কিছু অদ্ভুত বা অস্বাভাবিক কাজ করা, স্বাভাবিক নয়, ন্যাচারাল নয়। তো সেই রকমই মোহাম্মদ বিন তুগলক সুলতান হিসাবে এমন অনেক কাজ করেছেন যেগুলো স্বাভাবিক সুলতানরা করেন না বা আগে করেননি, পরবর্তী কালেও করেননি, অনেকেই করেননি। তা সেই কারণেই কিন্তু তার কাণ্ড কারখানাগুলো, তার পদক্ষেপগুলোকে বলা হচ্ছে তুগলকি কাণ্ড বা তুগলকি অ্যাক্ট। এবার সেই তুগলকি কাণ্ড কি কি ছিল এবার আমি পরপর আলোচনা করব। মানে যার কারণে তাকে খামখেয়ালি রাজা বলা হচ্ছে, কেন তাকে খামখেয়ালি রাজা বলা হচ্ছে, কেন তাকে পাগলা রাজা বলা হচ্ছে, এটা তোমাদের প্রশ্ন আসে, সেটাই আমি কিন্তু এবারে আলোচনা করবো আর কি। কেন মানে তিনি কেন, হোয়াই ক্যাপ্রিসিয়াস কিং বা ম্যাড কিং, এটাই কিন্তু ডিসকাস করব। প্রথম যে তার তুগলকি কাণ্ড, প্রথম তুগলকি কাণ্ড হচ্ছে রাজধানী দিল্লি থেকে দক্ষিণ ভারতের দেবগিরিতে স্থানান্তর। তার প্রথম বড় একটা তুগলকি কাণ্ড। মানে দিল্লিতে তার ক্যাপিটাল ছিল সবাই জানে, কিন্তু দিল্লি অধিবাসীরা তার বিরোধিতা করছিল। দিল্লি অধিবাসী মানে তোমরা জানো যে দিল্লি সুলতানদের সবসময় বিরোধিতা করে আসতো তুর্কি অভিজাতরা, টার্কিশ অ্যারিস্টোক্রেটসরা। এরা কিন্তু বরাবরই সুলতানদের বিরোধিতা করে আসতো বা এগেনস্টে থাকতো। কিন্তু সমস্ত সুলতানরা কি করতেন? তাদেরকে মোকাবিলা করতেন, তাদেরকে ফেস করতেন। আরেকটা হচ্ছে মঙ্গল শক্তি। মঙ্গল শক্তির কথাও কিন্তু আমি অনেকবার বলেছি, মঙ্গলরা যে অ্যাটাক করতো সুলতানদেরকে সেটাও কিন্তু বলেছি। তার উল্লেখযোগ্য সুলতানরা কিন্তু তাদেরকে ফেস করতো। এই দুটো ঘটনায় অন্যান্য সুলতানরা কিন্তু তাদের মুখোমুখি হতো, ফেস করতো বিরোধিতাগুলো। কিন্তু মোহাম্মদ বিন তুগলক তিনি কিন্তু ভয় পেয়ে গেছিলেন। তিনি ভয় পেয়ে এই সমস্ত বিরোধিতার হাত থেকে বাঁচার জন্য তিনি দিল্লি থেকে পালাতে চান এবং সে কারণে, এবং আরেকটা কারণ সেটা হচ্ছে দক্ষিণ ভারতে তিনি কিন্তু সাম্রাজ্য বিস্তার করতে চান, দক্ষিণ ভারতের শাসনটাকে বজায় রাখতে চান। কেন আলাউদ্দিন খলজির সময় বলেছিলাম যে আলাউদ্দিন খলজি কিন্তু দক্ষিণ ভারতেও সাম্রাজ্য বিস্তার করেছিল, সেই জন্য সেই ধারাটাকে বজায় রাখার জন্য কিন্তু মোহাম্মদ বিন তুগলক ও দক্ষিণ ভারতে শাসন করতে চেয়েছিলেন, সাউথ ইন্ডিয়াতে কন্ট্রোল করতে চেয়েছিলেন। তো সেই কারণেই তার রাজধানী দিল্লি থেকে দেবগিরি, দক্ষিণ ভারতের দেবগিরিতে তিনি স্থানান্তকরণ করে নেন বা ট্রান্সফার করে নেন। দেবগিরিকে বর্তমানে বা প্রেজেন্টের নাম হলো মহারাষ্ট্র। তো কিন্তু এই যে তিনি দিল্লি থেকে রাজধানী স্থানান্তর করেন, সেক্ষেত্রে কি হয়, দিল্লি পুরোপুরি মরুভূমি বা জনমানবহীন হয়ে পড়ে। মানে পুরোপুরি ডেজার্টেড, দিল্লি পুরোপুরি ডেজার্ট হয়ে যায়, ডিপপুলেটেড হয়ে যায়। এবং দিল্লির জনগণেরা কিন্তু সেই দেবগিরিতে যেতে চায়নি, কিন্তু মোহাম্মদ বিন তুগলক তিনি কিন্তু এক প্রকার জোর করে দিল্লির সমস্ত জনগণদের তিনি কিন্তু দেবগিরিতে যেতে বাধ্য করেন, তাদেরকে কিন্তু যেতে বাধ্য করেন, প্রেসার ক্রিয়েট করেন।
এবং তার ফলে যেহেতু দিল্লি থেকে দেবগিরি অনেকটা দূরত্বের রাস্তা, অনেকটা ডিস্টেন্স, তার জন্য সেই পথের মধ্যে কিন্তু অনেকে মারা যায়, দিল্লির অনেক জনগণের কিন্তু মৃত্যু হয়, ডেথ হয়ে যায়। এবং যারা যারা তবু যেতে পেরেছিল, মানে যারা যারা বেঁচে ছিল, যারা দক্ষিণ ভারতে যেতে পেরেছিল, দেবগিরিতে যেতে পেরেছিল, তারাও কিন্তু এই দক্ষিণ ভারতের আবহাওয়া তার সঙ্গে কিন্তু মানিয়ে নিতে পারে না। কারণ দিল্লির আবহাওয়া একরকম, দেবগিরির আবহাওয়া একরকম, দক্ষিণ ভারতের তো আবহাওয়া আলাদা। তাই জন্য দিল্লির জনগণ কিন্তু, দিল্লির যারা পাবলিক ছিল বা সিটিজেন ছিল, তারা কিন্তু এই ওয়েদারের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেনি, শুট করে নিতে পারেনি। এই যে এতগুলো, এটা যে সমস্যা একটা ছিল, তাই জন্য এই সমস্ত দিল্লির জনগণেরা, মানে তার যে জনগণ বা তার যে পাবলিক, তার যে সাম্রাজ্যের যারা প্রজা ছিল তারা, এবং আমির মানে তোমাদের আগে বলেছি যারা উঁচু বংশজাত, যারা শাসন ব্যবস্থায় যুক্ত থাকতো, সেই আমিররা বারবার করে মোহাম্মদ বিন তুগলককে আবেদন করতে থাকে, তারা অনুরোধ করতে থাকে যে সুলতান যাতে রাজধানীটা আবার দিল্লিতে সরিয়ে নিয়ে যায়। তো এই সকল অনুরোধে মোহাম্মদ বিন তুগলক কয়েক বছর পর, মানে কয়েক বছর পর তিনি কিন্তু আবার তার রাজধানী দিল্লিতে স্থানান্তর করেন, আবার দিল্লিতে আবার রিলোকেট করে নেন, তার দেবগিরি থেকে দিল্লিতে আবার ক্যাপিটালকে রিলোকেট করেন বা আবার পুনরায় সেই জায়গাতে বসান বা সেই জায়গাতে রাজধানী স্থাপন করেন। মানে ভাবতে পারছো? এবং আরেকটা বিষয় বলে দিই, এই যে তিনি দেবগিরিতে তার রাজধানী স্থানান্তরকরণ করেছিলেন, তার ফলে সেই জায়গার নাম দিয়েছিলেন তিনি কিন্তু দৌলতাবাদ, তার নাম দিয়েছিলেন দৌলতাবাদ। মানে দিল্লিতে গেলেন, এত কষ্ট করে গেলেন, জনগণদের জোর করে নিয়ে গেলেন, প্রচুর জনগণ মারা গেল, তারপর আবার তিনি মানে যখন বুঝতে পারলেন যে তার সিদ্ধান্তটা ভুল হয়ে গেছে, তখন তিনি আবার পুনরায় দিল্লিতে চলে আসলেন। মানে ভাবা যায় এটা কতটা, মানে একটা সুলতান হিসাবে তার কত বড় একটা খামখেয়ালিপনা। শুধু তাই নয়, তিনি একজন নিষ্ঠুরতারও পরিচয় দিয়েছেন এখানে, জনগণদের জোর করে নিয়ে গেছেন, অনেক জনগণ মারা যাওয়া সত্ত্বেও তিনি তারপরও সিদ্ধান্ততে অনড় ছিলেন, তার ডিসিশনে কিন্তু তিনি সরেননি। তো এইটা কিন্তু তার চরিত্রের একটা নিষ্ঠুরতার পরিচয় দেয়, আবার তার সঙ্গে সঙ্গে বোকামিরও পরিচয় দেয়। একদিকে ক্রুয়েল, আরেকদিকে ফুল, এই দুটো যে ক্যারেক্টার আমি বলেছিলাম, এই দুটোই কিন্তু এই জায়গাতে প্রকাশ পায়। তার এই তুগলকি কাণ্ড বা এই তুগলকি অ্যাক্টে এটা কিন্তু বোঝা যায়। বুঝতে পারছো যে কেন তাকে খামখেয়ালি বলা হচ্ছে? এইরকম কাণ্ড, প্রথম কাণ্ড এইটা। এবার দ্বিতীয় কথা হচ্ছে, এই যে স্থানান্তকরণের যে প্রসেস বা এই যে ট্রান্সফারের যে প্রসেস, একটা যে বিশাল একটা কর্মযজ্ঞ, এটা করতে তো যথেষ্ট খরচা হয়েছিল, ভীষণ ভাবে একটা ব্যয়বহুল একটা কর্মকাণ্ড ছিল, এক্সপেন্সিভ একটা কাজ ছিল। এবার সেই যে এত খরচ খরচা হয়েছিল সুলতানের, তার ফলে কি হয়েছিল? রাজকোষে অর্থাভাব দেখা দেয়, ট্রেজারিতে কি হয়? ক্রাইসিস দেখা দেয়। তখন তিনি কি করেছিলেন? তিনি এই অর্থাভাব দূর করার জন্য প্রজাদের কাছ থেকে, প্রজা মানে তার যে সুলতান দিল্লির যে কৃষক সম্প্রদায়, পেজেন্ট সোসাইটি, তাদের উপরে বাড়তি কর চাপিয়ে দিয়েছিলেন, এক্সট্রা ট্যাক্স প্রথমে তিনি চাপান। কোথায় চাপান? তোমাদের বলেছি আমি যে সুলতানরা বেশিরভাগ আধিপত্য বিস্তার করেছিল গঙ্গা যমুনার মধ্যবর্তী দোয়াব অঞ্চলে, দোয়াব এরিয়া, যেটা খুব ফার্টাইল ল্যান্ড ছিল বা উর্বর জায়গা ছিল, যেখানে কিন্তু প্রচুর ফসল উৎপাদন হতো। সমস্ত সুলতানেরাই কিন্তু এখান থেকে বেশি করে কর সংগ্রহ করতো বা রেভিনিউ কালেক্ট করতো, কেন? ফসল যেহেতু উৎপাদন বেশি হয়। তো যথারীতি সুলতান মোহাম্মদ বিন তুগলকও কিন্তু তার রাজকোষের অর্থাভাব দূর করার জন্য তিনি বাড়তি কর চাপিয়েছিলেন এই জায়গার কৃষকদের উপরে, এক্সট্রা ট্যাক্স দিয়েছিলেন এখানকার যে প্রেজেন্ট ছিল এই দোয়াব এরিয়া তাদের উপরে। কিন্তু দুঃখের বিষয় কি, প্রাকৃতিক দুর্যোগ তো আর কারোর কথা শোনে না, ন্যাচারাল ডিজাস্টার, এখানে টানা 7 বছর ধরে অনাবৃষ্টি হয়, মানে ল্যাক অফ রেন, 7 ইয়ার্স ধরে পরপর কন্টিনিউ ল্যাক অফ রেন হয়েছিল বা ড্রাউট হয়েছিল। তার ফলে খরা হয়, অনাবৃষ্টি হয়, তার ফলে কি হয়? ফসল একেবারে নষ্ট হয়ে যায়, এত উর্বর জায়গাও কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায়। এবং তার ফলে ফসল নষ্ট হয়ে গেলে প্রজারা তো বা কৃষকরা তো কর দিতে পারে না, তাদের কর তখন দিতে পারে না, তখন তাদের ট্যাক্স দিতে তারা কেপেবল থাকে না। তখন আবার সুলতান মহানুভবতার পরিচয় দিয়েছেন, তার যে চরিত্রে বলেছিলাম মহানুভব, এই মহানুভব এই পরিচয় দিয়েছেন বা ম্যাগনিমাস ক্যারেক্টারে এটা ফুটিয়ে তুলেছেন। কিভাবে? তিনি কি করলেন? প্রথমে এই যে বাড়তি কর চাপিয়েছিলেন সেটাকে সরিয়ে নিলেন, তিনি পুরোপুরি কর মকুব করে দিলেন, পুরো ট্যাক্সটাকে লিমিট করে দিলেন। শুধু তাই না,
এত যে ফসল নষ্ট হয়েছে বা এত যে ক্রপস ড্যামেজ হয়েছে, তার জন্য আবার প্রজাদের বা এই কৃষকদেরকে তিনি ক্ষতিপূরণ দেন, কম্পেনসেশন দেন প্রেজেন্টে। ভাবতে পারছো কোন সুলতান করেছেন এরকম? তারপরে এটা করেন, তার সঙ্গে সঙ্গে শুধু এতেই ক্ষান্ত হন না, তিনি এখানকার কৃষি ব্যবস্থাকে আবার উন্নত করার জন্য, কেন তিনি এখানে কিন্তু দূরদৃষ্টি সম্পন্নও ছিলেন, ভিশনারি ছিলেন। তিনি বুঝতে পেরেছেন যে দোয়াব অঞ্চলে যদি কৃষি অবস্থাকে উন্নতি না করা হয়, দিল্লির অর্থনীতি কিন্তু ক্ষতি হবে, কেন এখান থেকে কিন্তু বেশি মানে করটা তারা সংগ্রহ করতে পারে, রেভিনিউ কালেক্ট করতে পারে। তাই এখানকার কৃষিজ ব্যবস্থাকে উন্নত করতে হবে, এগ্রিকালচার সিস্টেমকে এনহ্যান্স করতে হবে। এবং সে কারণে তিনি কি করেছিলেন, একটা কৃষকদের এই প্রেজেন্টে ঋণ দান করেন। ঋণ দান করেন, এটা একটা তুগলকি কাণ্ড, ঋণ দান করেন, কৃষকদেরকে ঋণ দান করেন বা প্রেজেন্টে লোন দেন। সেইটা কি প্রকল্প ছিল? তকাভি ঋণ দান প্রকল্প। এই ঋণ যে দান করেন বা যে লোন যে দেন, এটাকে বলা হচ্ছে তকাভি ঋণ দান প্রকল্প। এই প্রকল্পটাকে বা এই যে পদক্ষেপটি নিয়েছিলেন প্রজেক্টটিকে বলা হচ্ছে তকাভি ঋণ দান, তকাভি লোন। এবার এটা কি? এটা হচ্ছে এক ধরনের কৃষকদেরকে অগ্রিম লোন দেওয়া, কৃষকদেরকে বা চাষিদেরকে অ্যাডভান্স অগ্রিম ধার দেওয়া বা অ্যাডভান্স লোন দেওয়া। কিরকম? ট্যাক্স ফ্রি, ইন্টারেস্ট ফ্রি লোন দেওয়া, মানে কোনো সুদ নেননি সুলতানের জন্য। এবং তাদেরকে যাতে তার কৃষিজ ব্যবস্থার উন্নতি হয়, এগ্রিকালচার সিস্টেম এনহ্যান্স হয়, তার জন্য যাতে তারা উন্নত বীজ, সার, তারপরে চাষের যন্ত্রপাতি কিনতে পারে, তার জন্য এই ঋণটা দেন। মানে সিডস, তারপরে ফার্টিলাইজার, তারপরে আদার ইকুইপমেন্ট যেগুলো আর কি চাষে ইউজ হয়, এগ্রিকালচারে ইউজ হয়, সেই রকম জিনিসপত্র যাতে কৃষকরা কিনতে পারে, তার জন্য তাদেরকে ঋণ দান করেন এই তকাভি ঋণ দান প্রকল্পের মাধ্যমে বা এই প্রজেক্টের মাধ্যমে। মানে ভাবতে পারছো সুলতান হিসাবে এখানে তিনি কত বড় মহান ছিলেন, কত বড় মহানুভবতার পরিচয় দিয়েছিলেন। এটা একটা দিক ছিল কিন্তু অদ্ভুত, যেই সুলতান নিষ্ঠুরতার পরিচয় দিয়ে দিল্লি থেকে জোর করে দেবগিরিতে নিয়ে গেলেন তার জনগণদের, আবার সেই সুলতানই আবার প্রজাদের দুঃখে কাতর হয়ে তিনি আবার তাদেরকে ঋণ দান করছেন। একই চরিত্রের মধ্যে এরকম ভাবে কি দুটো দিক দেখা যায়? এটা একটা সত্যিই অদ্ভুত ব্যাপার। তো এটা করেছিলেন, এটা তার একটা মহানুভবতার চরিত্রের পরিচয় পাওয়া যায়, ভীষণভাবে ম্যাগনিমাস ক্যারেক্টার ফুটে ওঠে। এবার এই যে তিনি ঋণ দান করেছিলেন, ঋণ দান করার ফলে রাজকোষে তো আগেই অর্থাভাব ছিল, রাজকোষে তো ট্রেজারিতে তো এমনিতেই ক্রাইসিস ছিল, আরো ক্রাইসিস বেড়ে যায়, আরো অর্থাভাব বেড়ে যায়। কেন? তিনি তো এই যে ঋণ দান করেছেন সে তো রাজকোষ থেকে দিয়েছেন টাকা, কিন্তু ট্রেজারি থেকেই তো দিয়েছেন। তার ফলে কি হয়েছে? আরো সংকট দেখা দেয়, অর্থ সংকট, মানে ইকোনমিক ভাবে ক্রাইসিস দেখা দেয়। তখন আবার তিনি কি করেন, তিনি সেই সময় ভারতবর্ষে সোনা এবং রূপোর মুদ্রার প্রচলন ছিল, মানে গোল্ড এবং সিলভার কয়েন, যেগুলো দিয়ে জিনিসপত্র লেনদেন করা হতো, ট্রানজাকশন হতো। সেই জায়গায় তিনি কি করলেন, সোনা আর রূপোর ঘাটতি মেটানোর জন্য বা গোল্ড বা সিলভারের ডেফিসিয়েন্সি দূর করার জন্য তিনি কি করেছিলেন, তিনি তামার মুদ্রার প্রচলন করেছিলেন, তিনি কপার কয়েন লঞ্চ করেন। কিন্তু এখানেও তিনি বোকামির পরিচয় দিয়েছিলেন। কি বোকামি করেছিলেন? তিনি তামার মুদ্রা তো চালু করেন, কিন্তু তামার মুদ্রা জাল করা খুবই সহজ। তামার মুদ্রাকে ফলস কয়েন বানানো কোনো ব্যাপার না, খুবই ইজি। এবং তার ফলে কি হয়, প্রচুর জাল তামার মুদ্রায় পুরো চারিদিকে ভরে যায়, ফলস কপার কয়েনে। তখন জনগণ লেনদেন করতে, তামার মুদ্রাতে লেনদেন করতে আর রাজি হয় না, তারা ট্রানজাকশন করতে চায় না ফলস কপার কয়েনের জন্য, মানে কপার কয়েনে আর তারা ট্রানজাকশন করতে রাজি হয় না জনগণেরা। কেন? কারণ চারিদিকে জাল মুদ্রা, কোনটা আসল কোনটা নকল তারা বুঝবে কি করে? সেই কারণে কিন্তু আবার সেই যে তামার মুদ্রা তিনি প্রচলন করেছিলেন সোনার উপর ঘাটতি মেটানোর জন্য, উনি আবার তামার মুদ্রাকে তুলে নেন, আবার সেই কপার কয়েনকে তুলে নেন, আবার সোনা রূপার মুদ্রাতে প্রচলন করেন। কিন্তু এক্ষেত্রে এই অভাব দূর করতে গেলে কি করতে হয়েছিল, যেহেতু সবার কাছে তো, জনগণের কাছে তো তেমন ভাবে অর্থ ছিল না, চারিদিকে তো ক্রাইসিস, তখন তিনি তার রাজকোষে যেটুকু অর্থ ছিল সেখান থেকেই সোনার উপর মুদ্রা বা গোল্ড সিলভার কয়েন ট্রেজারি থেকে নিয়ে তিনি জনগণদের বা প্রজাদের দিয়েছিলেন সেই সময় সমস্যা মেটানোর জন্য, সেই সময় প্রবলেমটাকে সলভ করার জন্য তিনি গোল্ড আর সিলভার কয়েন ট্রেজারি থেকে দিয়েছিলেন। তার মানে বুঝতে পারছো রাজকোষের অবস্থা কি জায়গায় দাঁড়ায়। ট্রেজারি তখন পুরোপুরি প্রায় খালি হয়ে যায়, পুরোপুরি এমটি হয়ে যায়।
মানে এতগুলো কর্মকাণ্ড যেগুলো তার মানে মারাত্মক মানে ভুলভাল পদক্ষেপ হয়েছে, এক্ষেত্রে তিনি পারতেন, তিনি তামার মুদ্রা প্রচলন করেছিলেন, ভালো কথা। সেই তামার মুদ্রা যাতে জাল না হয় প্রথমে যদি তিনি পদক্ষেপ নিয়ে নিতেন তাহলে তো আর এই ঘটনাটা ঘটতো না। তা সেটা তিনি কিন্তু বুঝতে পারেননি, তামার মুদ্রা প্রচলন করে ফেললেন, ব্যাস তারপরে যেটা জাল হয়ে গেল, তারপরে তার জন্য আবার তাকে তুলে নিতে হলো। এটাও একটা বিশাল তুগলকি কাণ্ড। আরো একটা বোকামি, মানে এটা একটা বোকামিরই পরিচয়, ফুল একটা কাজ করেছেন। এরপর আরেকটা বড় তুগলকি কাণ্ড, যেটা আরো বড় বোকামি, সেটা হলো সাধারণত দিল্লির সুলতানরা তাদের শাসন ব্যবস্থার উঁচু পদে বা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের হাই পোস্টে সেখানে কিন্তু অভিজাতদেরকেই নিয়োগ করতেন, অ্যারিস্টোক্রেট যারা ছিল তাদেরকেই কিন্তু অ্যাপয়েন্ট করতেন। যেমন আমিরদের বললাম আমি, উঁচু বংশজাত আমি, তাদেরকে কিন্তু নিযুক্ত করতেন। কিন্তু মোহাম্মদ বিন তুগলক তিনি তো বিপরীত ধর্মী ছিলেন, তিনি তো অপোজিট ছিলেন। তিনি কি করলেন, তুর্কি অভিজাতদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি অনভিজাতদেরকে শাসন ব্যবস্থায় নিযুক্ত করেন, যারা লো বর্ন মানে হচ্ছে নিচু বংশজাত, তাদেরকে তিনি তার শাসন ব্যবস্থায় নিযুক্ত করেন, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে অ্যাপয়েন্ট করেন। যেমন ধরো রাঁধুনি বা পাচক, যাদেরকে কুকার বলে, বা মালি, বাগানে যে কাজ করে মালি, গার্ডেনার, এরা নাকি শাসন করবে, এরা নাকি শাসন ব্যবস্থা চালাবে, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম চালাবে। এটা মোহাম্মদ বিন তুগলক ভেবেছিলেন, সেই সময় ভেবেছিলেন এবং ভেবে তাদেরকে নিযুক্ত করেছিলেন। মানে এটা কত বড় বোকামির পরিচয়। তার জন্য তার যে এই যে পদক্ষেপ, এই যে তুগলকি কাণ্ডগুলো করেছিলেন, তার জন্য তার সমস্ত পদক্ষেপ ব্যর্থ হয়েছিল, সকল পদক্ষেপ ব্যর্থ হয়েছিল। তিনি একজন ব্যর্থ সুলতান হয়ে যান, ফেলিওর সুলতান। আসলে কি বলতো, তিনি যে পদক্ষেপগুলো নিয়েছিলেন কিছুটা জনগণের মঙ্গলের জন্য করতে চেয়েছেন, দূরদৃষ্টির পরিচয় দিয়েছিলেন, ভিশনারি হয়েছিলেন, কিন্তু সমস্যা হয়েছে কি, তার প্রত্যেকটা পদক্ষেপই যুগোপযোগী ছিল না, যুগের সঙ্গে তাল মিলিয়ে তিনি চলতে পারেননি, মডার্ন ছিল না, আপডেট ছিলেন না তিনি, বা কন্টেম্পোরারি ছিল না তার যে স্টেপগুলো। তার জন্যই কিন্তু তার সকল পদক্ষেপ ব্যর্থ হয়, তার সমস্ত স্টেপগুলো কিন্তু ফেলিওর হয়ে যায়, এবং এই সমস্ত কাণ্ড কারখানা করেছিলেন বলে তিনি ব্যর্থ সুলতান, এবং তিনি ইতিহাসে পাগলাটে রাজা বা খামখেয়ালি রাজা, ম্যাড কিং বা ক্যাপ্রিসিয়াস কিং নামে তিনি ইতিহাসে পরিচিত, বা তাকে নিয়ে চর্চা হয়, তাকে নিয়ে ডিসকাশন হয়, অনেক সমালোচনা হয়। অনেকে বলেন কিছু মোহাম্মদ বিন তুগলক কিছু ভালো কাজ করেছেন, আবার কেউ বলেন যে খুবই বোকামির পরিচয় দিয়েছেন। তাই আলোচনা সমালোচনা সবই হয় এই চরিত্রটিকে নিয়ে, এই মানুষটিকে নিয়ে, এই সুলতানকে নিয়ে। তাই ইতিহাসে ইনি কিন্তু একটা খুবই বিতর্কিত চরিত্র, কন্ট্রোভার্সি ক্যারেক্টার। এই হচ্ছে মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে আমার আলোচনা, এবং আজকে এই বিষয়ের আলোচনা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম কেন মোহাম্মদ বিন তুগলককে খামখেয়ালি রাজা বলা হচ্ছে। এটা নিয়ে তোমাদের কিন্তু প্রশ্ন আসে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি তোমাদের বোঝাতে পেরেছি। এইখানে আমি এই বিষয়ের আলোচনা শেষ করছি, এবং আলোচনা শেষে আমি সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই বলতে চাই যে তোমরা কিন্তু শিক্ষার পথে এগোতে চলছো তো, এগিয়ে যাচ্ছ তো, আমি কিন্তু তোমাদের পাশেই আছি। যখনই কোনো সমস্যায় পড়বে তোমরা কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে সেই তোমাদের সমস্যাগুলোকে লিখে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো মেটানোর জন্য। আমি তো পথ দেখানোর জন্য পাশে আছি। তাই যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তবেই কিন্তু নোটিফিকেশন পাবে। এইখানেই আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।